সিউনি দোকান ওপেন করেন। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পড়া শুরু করে দিব। এবং বিগত দিনে আমরা যেই পড়ার ধারাটা অব্যাহত রেখেছিলাম, আজও সেই পড়ার ধারাতেই আমরা বিদ্রোহী কবিতার ব্যাখ্যা পড়ব। এবং এই ব্যাখ্যা পড়তে গিয়ে আমাদের সামনে যা যা বিষয় আসবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো সবাই খুব দ্রুত ক্লাসটাতে জয়েন করে ফেলো, তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করে দিতে পারবো। বাট ঝামেলা একটা জায়গায় আছে। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে ভাইয়া, আমরা বিগত দিনে কি আসলেই চাপ নিয়ে বিদ্রোহী কবিতাটার সবগুলো ক্যারেক্টারকে চিনেছি? যদি চিনে না থাকো তাহলে আজকের ক্লাসটা এখন তোমার লাইভে করার দরকার নাই। আবারও বলছি, ক্যারেক্টার না চিনলে এখন আমি যে কবিতার ব্যাখ্যাটা তোমাদেরকে করাবো সেই কবিতার ব্যাখ্যাটা তোমরা পারবে না। তাহলে তোমাদেরকে কি করতে হবে? ক্যারেক্টার চিনতে হবে। যদি এখন ক্যারেক্টার চেনার ব্যাপারে আলোচনায় আসো, তোমাদের সবাইকে আমরা একসাথে শুরু করে দেব। সো কয়টা বাজে এখন? 2:56, 2:59। সবাই চলে আসলে আমরা পড়ার মধ্যে ঢুকে যাব। ওকে, আর 2 মিনিট দেই সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, পিডিএফ আপলোড হয়ে গেছে ভাইয়া, পিডিএফ ক্লাসে আপলোড হয়ে গেছে, পিডিএফ আপলোড হয়ে গেছে। ওকে, গুড জব। ভালো মতো মুখস্থ, ভালো ভালো মতো মুখস্থ। যারা বলছো না, তারা বলতেছি তো এখন ক্লাস করার দরকার নেই, আগে মুখস্থ করে আসো, তারপর ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? যারা ওকে, অনেকেই ক্লাসে চলে আসছে, আমরা এখন মূল পড়ায় ঝাঁপিয়ে পড়ব। বিগত দিনে আমরা কি পড়েছি? বিদ্রোহী কবিতা কোথা থেকে নেওয়া, কেমন ধরনের কবিতা, এবং এই সব কিছু জানার পরে আমরা বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনায় একদম ভিতরে ঢুকে গেছি। অনেকগুলো ক্যারেক্টারকে চিনছি, অনেক কঠিন কঠিন শব্দের শব্দার্থ জানছি। তাহলে এগুলো যদি জেনে যাই তাহলে বিদ্রোহী কবিতা আর বিন্দু মাত্র কঠিন নয়। সেটাই তোমরা আজকে দেখতে পারবা, যেখানে আমরা এখন বিদ্রোহী কবিতার ব্যাখ্যা পড়ব। কি পড়ব? বিদ্রোহী কবিতার ব্যাখ্যা পড়ব। প্রথম লাইনটাতেই চলে যাই। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো উন্নত মম শির। এই যে মম শব্দটা দেখতেছো, এটা তোমরা যে দোকানে মোমো খাও সেই মোমো নয়, এটা সাহিত্যে আমি অর্থে ব্যবহার হয় বা আমার অর্থে। কি বলো দেখি? মম মানে আমার। তাহলে যখনই দোকানে যাবে, এখান থেকে তোমাদেরকে একটা ট্রিক শিখায় দিচ্ছি, বুঝছো?
বাংলা সাহিত্য নিয়ে একটা মোমোর দোকানদারের কাছে যাবা, দোকানদারের কাছে গিয়ে বলবা, বলো দেখি মোমো। মোমো মানে কি? আমার। তাহলে দোকানদারেও বিক্রি করে মোমো, তাই না? উচ্চারণটা সেম সেম আসে না? দোকানদারের কাছে যায়, দাবি করবা আমার জিনিস আমাকে দিয়ে দেন, কারণ আপনি তো বলতেছেন এই জিনিসের নাম কি? মোমো। তখন দোকানদার যদি বুদ্ধিমান হয়, সেও কিন্তু একটা উল্টা যুক্তি দিতে পারে যে মোমো মানে তো আমারও, তাহলে এই মোমোটা তো আমারও, তাই না? এটা খুবই লেম যুক্তি, কোনো মিল নাই, মাথা মুন্ডু নাই, আবল তাবল কথাবার্তা দিয়ে পড়া শুরু করলাম। এখন আমরা মূল পড়ায় চলে যাব, ঠিক আছে? এখন থেকে মোমো খাইতে গেলে ফিল করবা যে মোমো মানে আমার, মোমো মানে কি? আমার। তাহলে বলো বীর, বলো উন্নত, আমার মাথা সব সময় উঁচু থাকবে। শির নিহারি, নিহারি শব্দের অর্থ পড়াইছি না? ঠিক আছে, ওকে ওকে। তাহলে নেহারি পড়াইছি না? গ্রীষ্মের দুপুরে দেখলাম, সন্ধ্যায় ভুলে গেলাম। নেহারি মানে দেখা বা প্রত্যক্ষ করা। নেহারি মানে কি? দেখা বা প্রত্যক্ষ করা, আমরা জানি। তারপরে কি? নতশির ওই শিখায়ের হিমাদ্রির, নতশির মানে মাথা নত করা বা মাথা নিচু করা। তাহলে কি বলো দেখি? আমার, আমাকে দেখে বা আমার উঁচু মাথা দেখে কি করে ফেলে বলো দেখি? হিমাদ্রির মানে হিমালয়, সেই হিমালয় পর্বত মাথা নিচু করে থাকে। এখান থেকে একটা বেসিক কোশ্চেন আসে যে কবির কি আত্মবিশ্বাস দেখে বা আত্মজাগরণ দেখে কে মাথা নিচু করে ফেলে? হিমালয় পর্বতমালা মাথা নিচু করে ফেলে। আচ্ছা, সি ইউনিটের বাচ্চারা কি অবস্থা তোমাদের? ওকে, প্রত্যক্ষ করা, ওকে, ঠিক আছে। তারপরে চলে আসবে, এখন আমরা পরবর্তী অংশে আসি। আচ্ছা, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তাহলে কি বলেছি? কবিতার প্রথম পার্টটা গতদিন আমি বলছিলাম না, কবিতার প্রথম অংশটা হচ্ছে তোমাদের জন্য কি, কবি নিজের ক্ষমতার পরিচয় দিবে, তিনি যে কত বড় বিদ্রোহী সত্তা, কতটা আত্মবিশ্বাসী সেটার প্রমাণ দিবে। সেখান থেকে কবি নিজেকে কিছু কথা বলেছে। আমি চির দুর্দম, দুর্দম শব্দটার অর্থ কি ভাইয়া? দুর্দম শব্দটার অর্থ হচ্ছে যাকে দমন করা যায় না, দুর্বিনীত যা নিবারণ করা যায় না, এবং নৃশংস যে কি বলো দেখি? নিষ্ঠুর, কোনো কিছু মানে না। অর্থাৎ কবি যখন বিদ্রোহ করেন, কারো বিরুদ্ধে দাঁড়ান, তখন কবিকে নিবারণ করা যায় না, তাকে থামানো যায় না, তিনি কোনো কিছু দেখেন না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। তারপরে কি আবার সে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তাহলে কবি নিজেকে কি কি বিষয়ে বলেছেন? এই জায়গায় আমরা অনেকগুলো টপিক পাবো। কবি নিজেকে চিরদুর্দম দুর্বিনীত নৃশংস ধ্বংস সাইক্লোন। তাহলে এখানে কি বলো দেখি? কবি নিজেকে এইসব বিষয়ের সাথে তুলনা করেছেন, এগুলো এমনি পারবা তোমরা, ঠিক আছে, ওকে। তারপরে দেখো, মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজ আমরা পড়েছি, এখন তোমার এখানে কোনো আটকাটকি নাই। আমরা জানি নটরাজ মানে হচ্ছে শিবের ধ্বংসময় নৃত্য। তাহলে এখানে তিনি নিজেকে ধ্বংস বলছেন, এটাকে বোঝানোর জন্য এখানে নটরাজ ব্যবহার করেছেন, যে শিব যেভাবে তাণ্ডব নৃত্য করে পৃথিবীর ধ্বংসকালে, কবিও ঠিক তেমনই শক্তিশালী। তাহলে প্রথম থেকে যে কথাগুলো আমরা বুঝলাম তার অর্থ একটাই, কবি নিজের পাওয়ার, নিজের ক্ষমতা দেখাচ্ছে, তিনি কতটা বিদ্রোহের মাঠে তিনি কতটা শক্তিশালী, তিনি কতটা ধ্বংসলীলা সাধন করতে পারেন, এমন দিকটা তার দেখায় দিচ্ছেন। তারপরে কি? তারপরে সে মোটা আরো চলবে, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এই পৃথ্বীর দেখে অনেকে ভাবো ভাইয়া এটা কিছুই না, পৃথিবীরকে পৃথ্বীর দ্বারা বলা হয়েছে। এখান থেকে এমসিকিউ নোট ডাউন করো, কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে অভিহিত করেছেন? অ্যাডমিশনে আসা কোশ্চেন, অভিশাপ। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে অভিহিত করেছেন? কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে কি করেছেন বলো দেখি? অভিশাপ হিসেবে অভিহিত করেছেন। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এখনো এই প্যারাতেও আমরা এখনো আছি কোথায়?
যে কবি নিজে কতটা ধ্বংসলীলা সাধন করতে পারে, নিজের বিদ্রোহী রূপটা কতটা শক্তিশালী সেটাই দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তারপরে চলো, দেখছো বিদ্রোহী কবিতা খুব কঠিন, আমাদের প্রথম প্যারার অনেকটা অংশ হয়ে গেছে। তারপরে কি, তারপরে হচ্ছে তোমাদের অ্যাডমিশনে আসা একটা কোশ্চেন পাবো, সেটা কি বলো দেখি। সেটা হচ্ছে, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি কি বলো দেখি, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই লাইনটাতে এসে কবি বিদ্রোহ করার ধরন কেমন, প্রথম দিকে কবি নিজের পরিচয় দিল, ঠিক আছে, কবি নিজের পরিচয় দিল যে তিনি কতটা ধ্বংস গঠন করেন। পরবর্তী প্যারায় এসে পাবো কবির বিদ্রোহের ধরন কেমন, কবির বিদ্রোহের ধরন হচ্ছে অনিয়ম এবং উচ্ছৃঙ্খল, অর্থাৎ তিনি বিদ্রোহের সময় কিচ্ছু দেখেন না, হ্যালো, কি খবর? তো কিছুক্ষণ কালার হওয়ার সম্ভাবনা থেকে আমরা ঘুরে আসলাম, কানে শুনতে পাচ্ছিলাম না কিছু, তো সেই জায়গা থেকে আমি এই জায়গাটা আবার বুঝিয়ে দিব। ওকে, এর আগের অংশ পর্যন্ত শুনতে পেয়েছো তো, তাই না? আশা করি এর আগের অংশ পর্যন্ত শুনতে পেয়েছো, আমরা এখন পরের অংশ থেকে শুরু করব। ক্লিয়ার? ওকে, সবাই ডাকতে ডাকতে সাউন্ড এসেছে তো, সাউন্ড শোনা যাচ্ছে স্পষ্ট, সমস্যা নেই। ওকে, আসছে না? ওকে, হ্যাঁ আসছে, তাহলে চলো আমরা পড়ায় ব্যাক করি। কোথায় সুফিয়ান স্যারের মতো পড়াই যাচ্ছে, আমি তো আর পড়াই নাই, স্ক্রিন অফ করে রাখছি তো। ওকে,
চলো এখন তাহলে এই প্যারাটা যেটা আমাদের পড়ার কথা সেই জায়গায় আমরা চলে যাই। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, নিয়ম যত নিয়ম কানুন শৃঙ্খল। ঠিক আছে, ওকে, এখন পড়ায় মনোযোগ দাও। চলো ব্যাক করি, এই প্যারাটা তোমাদের হয়নি পুরোপুরি, সো এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই লাইনটা তোমাদের এই জায়গা থেকে শুরু হবে। কবির বিদ্রোহের ধরন কেমন, এই লাইনে কি বোঝাবে? কবির বিদ্রোহের ধরন কেমন। এতক্ষণ বলতেছিল কবি নিজে কেমন, এখন আমাদেরকে জানাচ্ছে কবির বিদ্রোহের ধরন কেমন। ঠিক আছে, তাহলে তিনি বলছেন আমার তার বিদ্রোহ হবে অনিয়ম উচ্ছৃঙ্খল, অর্থাৎ তিনি কোনো নিয়ম বা প্ল্যানিং করে আগাবেন না। তিনি কি করবেন? তিনি দলে যাবেন। দলে যাওয়া মানে পদদলিত, দলে যাওয়া মানে পদদলিত হওয়া বা পিষে যাওয়া, পদদলিত হওয়া বা পিষে যাওয়া যত নিয়ম কানুন শৃঙ্খল। তাহলে কবি কি দলে যেতে চান, কবি কি পিষে যেতে চান? বন্ধন প্লাস নিয়ম কানুন শৃঙ্খল, এই দুইটাই উত্তর হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে তারপরে কি? তারপরের অংশে আমরা চলে যাই। তারপরের লাইনে আমরা পাবো আমি মানি না কোনো, আমি মানি না কোনো আইন, ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। বিদ্রোহের ধরন ওই জায়গায় বোঝানোর পর কবি সেম তার আগের রূপে ফিরে আসছে। কবি আবার নিজের কি, নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটাচ্ছে। তাহলে সবসময় মনে রাখবা, এখন আমি পড়াচ্ছি পুরোটাতে কবি নিজের বিদ্রোহী সত্তা প্লাস নিজের বিদ্রোহের ধরন, এই দুইটার প্রমাণ দিয়ে যাচ্ছে। বিদ্রোহী সত্তা যখন কবি নিজেকে বিভিন্ন ক্যারেক্টারের সাথে তুলনা করছে, আর ওই যে যখন নিয়ম কানুন শৃঙ্খল বন্ধন ধলে যায় তখন কবি নিজের কি বলো দেখি, বিদ্রোহের ধরন জানাই দিচ্ছে। এখানে আবার কবি নিজের বিদ্রোহী সত্তা জানাচ্ছে যে তিনি কেমন, তিনি এমন মানুষ যিনি কি মানেন না, আইন মানেন না। এখান থেকে এমসিকিউ, কবি কি মানেন না? কবি আইন মানেন না। কবি কি দলে যান? কবি বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল দলে যান। কোনো কনফিউশন আছে? নাই। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তাহলে দেখো টর্পেডোর কাজ কি, এটাই বলছে। এই টর্পেডোর কাজ কি? ডুবোজাহাজ থেকে মিসাইল ছুড়ে কবিকে একদম নৌকা ডুবিয়ে দেন। এই নৌকাটা কাদের নৌকা বলো দেখি? ইংরেজ শাসকদের নৌকা। এই কবিতায় যত নেগেটিভ ক্যারেক্টার পাবা, অর্থাৎ যাদেরকে কবি ধ্বংস করতেছে, তারা ইংরেজ শাসন বা ঔপনিবেশিক শাসন বা শাসক গোষ্ঠীদেরকে বোঝাচ্ছে। কবি এই পুরো কবিতায় যাদেরই যেভাবে ক্ষতি করতেছে, ভরা তরি দ্বারা কি বোঝানো হয়? ইংরেজ শাসনকে বোঝানো হয় বা শাসকদেরকে বোঝানো হয়। ক্লিয়ার? তাহলে এই কবিতায় কবি যাকে যাকে মারবেন, যাকে যাকে ডুবাই দিবেন, তারা সবাই কি? তারা সবাই ইংরেজ শাসক। তারা সবাই কি? ইংরেজ শাসক বা কি বলো দেখি, বা শাসক গোষ্ঠী। ক্লিয়ার? এবং ক্ষত্রিয় যে লিখতেছো, ক্ষত্রিয়দেরকেও যে কবি ডুবাবেন, এই ক্ষত্রিয় বলার কারণ হচ্ছে ক্ষত্রিয় তো নাই এখন। এখন কি হবে? এখন এই ক্ষত্রিয় হচ্ছে ইংরেজ শাসক। এই উপমার আড়ালে কবি যতবার যাদেরকে ধ্বংস করছেন প্রত্যেকবারই ইংরেজ শাসক এবং তৎকালীন জমিদার শাসক গোষ্ঠীদেরকে বোঝাইছেন। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে চলো এখন। তারপরে কবি বলছেন আমি ধূর্ঝটি, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী। তাহলে দেখো এই জায়গা থেকে একটা কোশ্চেন নিয়ে তোমরা কনফিউশন হও। কবি নিজেকে কি বলো দেখি, কবি নিজেকে এলোকেশে কিসের সাথে তুলনা করে? তোমরা কি বলো দেখি? অনেকেই ঝড় লেখো, কিন্তু ভাইয়া জেনে রাখবা এটা যদি অপশনে দেখো বৈশাখের ঝড়, তাহলে অবশ্যই বৈশাখীর ঝড় উত্তর করতে হবে। কি উত্তর করতে হবে? বৈশাখীর ঝড়।
তাহলে কবি এলোকেশে কোন ঝড়? বৈশাখ মাসের ঝড়, অর্থাৎ বৈশাখ মাসে কোন ঝড় হয়? কাল বৈশাখী। ঠিক আছে, কি বলো দেখি? কবি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। অকাল বৈশাখী কাকে বলে দেখো? বৈশাখ মাস আসেনি, আমরা বলি না অকাল পক্ষ সময় না হইতে হয়ে গেছে, সেম ওয়েতে কি বলো দেখি? সেম ওয়েতে কি বলো দেখি? অকাল বৈশাখীর। ওকে, ঠিক আছে, তাহলে অকাল বৈশাখীর ঝড় যেটা আছে সেটা আসলে আমাদের কাল বৈশাখী ঝড়ই। কোন ঝড়? কাল বৈশাখী ঝড়। ক্লিয়ার? তাহলে কবি নিজেকে কোন ঝড়ের সাথে তুলনা করেছে? বৈশাখীর ঝড় বা কাল বৈশাখী ঝড়ের সাথে। ক্লিয়ার? তারপরে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদা, বিশ্ব কি বলো দেখি? বিধাত্রীর। হ্যাঁ, একজন লিখেছে ইচড়ে পাকা, হ্যাঁ, যার বয়স হওয়ার আগে। সেম, আমরা কালবৈশাখী ঝড় কিন্তু আগেই দেখি, অর্থাৎ 14 এপ্রিলের আগেই কালবৈশাখী হয়, এটারই রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে কবি নিজেকে একবার তুলনা করেন সাইক্লোনের সাথে, আরেকবার আমরা কি পাই? আরেকবার আমরা পাই হচ্ছে বৈশাখী, আরেকবার আমরা পাই বৈশাখী বা কালবৈশাখী ঝড়। বাহ, এখন আবার ক্যামেরা গেল, আজকে সোহেল ভাইয়ের দিন। সোহেল ভাই, সোহেল ভাই ক্যামেরা গেছে এবার। ওকে, হয়েছে, আবার গেল কেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো এখন তাহলে। আজ সব অন্ধকার আমাদের বিদ্রোহী সত্তাকে ঢেকে দিচ্ছে। আজ কি বলো দেখি? আজ আমাদের বিদ্রোহী সত্তাকে সব অন্ধকার ঢেকে দিচ্ছে, আমরা সেই অন্ধকারকে জয় করব। ওকে, এই যেই পড়ার মাঝে যত বাধা আসছে সবগুলোকে আমরা জয় করব ইনশাল্লাহ। তাহলে এখান থেকে আমি গতদিন বলছি সুত পুত হুত, সুত পুত হুত সবকিছুর অর্থ কি? পুত্র। তাহলে কবি নিজেকে বিশ্ববিধাত্রীর কি হিসেবে কল্পনা করেছেন? বিদ্রোহী পুত্র। একদম নোট ডাউন করো, কবি নিজেকে বিশ্ববিধাত্রীর কি হিসেবে কল্পনা করেছেন? বিদ্রোহী পুত্র হিসেবে কল্পনা করেছেন। ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখে নিই আবার কবি ধৈর্যটি। এখানে কবি নিজের রহস্যময় রূপ বুঝায়, যে আগেই বলছি গতকালকের ক্লাস যে করনি সে কিচ্ছু বুঝবা না। ধৈর্যটি আমরা জানি শিবের ধূম্রময়ী রূপ, এখান থেকে আমরা কবি নিজেকে রহস্যময়ী জানায়। কবি জানায় যে তিনি ঝড়ের মতো এলোমেলো, কালবৈশাখী ঝড়ের মতো এলোমেলো। কবি বিশ্ববিধাত্রীর কেমন সন্তান? বিদ্রোহী পুত্র। কবি কি বলো দেখি? কবি হচ্ছে বিশ্ববিধাত্রীর বিদ্রোহী পুত্র। বাট ব্যাখ্যা যেটা দেখতেছো সেই ব্যাখ্যায় পুরো বিষয়টা নাই, এমসিকিউ এর আকারে ক্লাসে পড়বা। ওকে, সেটা তোমাদের জন্য বেটার হবে। ওকে, তারপরে চলো, তারপরে বলো বীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান আমি নিশাবসান। এবং এই জায়গায় এসে কি বলো দেখি? কবি এখানে দুটো বিপরীতার্থক শব্দ বুঝিয়েছেন, এবং আমি সৃষ্টির বিপরীতে ধ্বংস, লোকালয়ের বিপরীতে শ্মশান। তাহলে এখানে কি বলো দেখি? এই লাইনটুকুতে কবি দৈত্য চেতনা বুঝিয়েছেন। দৈত্য মানে এটা আবার তোমাদের ওই যে আলিফ লায়লার দৈত্য বা ছোটবেলায় বড় বড় দাঁতওয়ালা দৈত্য দেখতে না, ওই দৈত্য না। এই দৈত্য বানানটা দেখো, মানে দুই ধরনের চেতনা এক জায়গায় স্থান পেয়েছে, যেখানে কবি নিজেকে সৃষ্টি, আবার একই সাথে অন্যায়ের ধ্বংস। আবার কবি লোকালয় সকল মানুষের পক্ষে, আবার শ্মশান কাদের জন্য? ওই যে শাসকদেরকে নিধন করার জন্য। আমি অবসান নিশা বসান। এখন নিশা বসান, নিশা মানে আমরা জানি রাত, অর্থাৎ অবসানেরই স্পেশাল রূপ হচ্ছে নিশাবসান, যেটা সম্পূর্ণ রূপে সমাপ্তি বোঝায়। নিশাবসান কি? সম্পূর্ণ রূপে সমাপ্তি বোঝায়। ঠিক আছে, ওকে। তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি পাইলা কি? এতক্ষণ পর্যন্ত তুমি কবির মাঝে, এর আগ পর্যন্ত আমরা পাইছি কবি নিজের বিদ্রোহী সত্তা কতটা শক্তিশালী এবং কতটা কি বলো দেখি? কতটা শক্তিশালী এবং বিদ্রোহের ধরন কেমন সেটা জানাইছে। বাট
তারপর এখন আমরা যে পড়াটা শুরু করলাম, এই পড়ায় কবি তার বিদ্রোহী সত্তা যে একমুখী নয়, মাথায় রাখো, কবির বিদ্রোহী সত্তা যে একমুখী নয় এটাই আমাদেরকে জানাবে। কবি যে শুধু বিদ্রোহী করে যান, কবির মাঝে যে ভালোবাসা নাই, কবি যে শুধু ধ্বংস করেন এমন না, কবির মাঝে ভালোবাসাও আছে, সেই দিকটারই প্রমাণ আমরা এখানে পাবো। তাহলে আমরা এই জায়গায় প্রমাণ পাবো কি বলো দেখি, যে একমুখী নয়। ঠিক আছে, রাতের শেষ বা সম্পূর্ণরূপে কি বলো দেখে অবসান। চলো এখন আমরা চলে যাই। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। কি বলছে কবি এই জায়গায় প্রমাণ করে দিবে যে তার বিদ্রোহ শুধু একদিক নয়, তার কি হাতে চাঁদ, একদিকে তার মাঝে প্রেম, অসহায় মানুষের প্রতি ভালোবাসা যেমন আছে, একই সাথে তার ভালে সূর্য, ভাল মানে কপাল, গতদিন পড়াইছি না, যে গত ক্লাস করনি এগুলো কঠিন লাগবে, সেজন্য গত ক্লাস করবা অবশ্যই। ওকে, চলো এখন তাহলে প্রেম, আবার সূর্য মানে হচ্ছে রণতুর্য, রণতুর্য মানে হচ্ছে যুদ্ধের চেতনা। তাহলে কবির কি বলো দেখি, কবির একই সাথে যখন তার কি হাতে চাঁদ, ভালোবাসার প্রতীক, একই সাথে তিনি রণতুর্যের প্রতীক। আবার মম মানে বলছে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য, বাঁকা বাঁশের বাঁশরি। এই জায়গা থেকেই তোমাদের ঝামেলা হয়। কি ঝামেলা হয়? কবির হাতে কি, কবির হাতে কি, তখন তোমাকে অবশ্যই লিখতে হবে বাঁশের বাঁশরি। আর কবি শ্যামের কিসের সাথে নিজেকে তুলনা করেছে? শ্যামের হাতের বাঁশির সাথে তুলনা করেছে। শ্যামের বাঁশির সময় কিন্তু বাঁশের বাঁশি না অন্য কিছুর বাঁশি সেটা লেখা ছিল না, তাহলে কনফিউজ হবে না। কবি শ্যামের হাতের বাঁশরি, এবং কবির হাতে কি থাকে? কবির এক হাতে থাকে বাঁকা বাঁশের বাঁশরি। কিসের? বাঁকা বাঁশের বাঁশরি থাকে, এবং কবি নিজেকে তুলনা করতে চাইলে বাবা শ্যামের হাতের বাঁশরি। এই দুইটায় কনফিউজ হবে না। কবি শ্যামের কি, শ্যামের হাতের বাঁশরির সাথে তুলনা করে নিজেকে, আর কবির হাতে কি আছে? বাঁশের বাঁশরি আছে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আছে, এবং কি বলো দেখি আরেক হাতে আছে রণতুর্য। ক্লিয়ার? ওকে, তারপরে চলো, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্নিশ। কি বলছি? এই প্রত্যেকটা লাইনে তোমরা এই দ্বৈত চেতনার প্রমাণ পাবা। এই জায়গায় কবি খালি জানায় দেন যে তার বিদ্রোহ একমুখী নয়। কবি বেদুইন কেন? কবি বেদুইন বলতেছে বেদুইনরা যত কষ্ট সহিষ্ণু জাতি, বেদুইনরা যত সংগ্রামী জাতি, কবি তাদের মতন কষ্ট সহিষ্ণু সংগ্রামী। আবার কবি চেঙ্গিস কেন? এটাও আমি গতদিন বলে দিয়েছি। চেঙ্গিস তো অসংখ্য মানুষকে হত্যা করছে, তারপরেও সে অসংখ্য রাজ্য জয় করে সফল হয়েছে। তাহলে একদিকে যেমন কবি কষ্ট সহিষ্ণু, কবি সংগ্রামী বেদুইন জাতির মতো। বেদুইন কারা? আরবের যাযাবর জাতিরা। তাহলে এই যে কবি নিজেকে একই সাথে বলছেন তিনি কষ্ট সহিষ্ণু আবার সংগ্রামী, অপর দিকে কবি কি আবার চেঙ্গিসের মতো সফল, চেঙ্গিসের মতো রাজ্য জয়ে সফল। ক্লিয়ার? ওকে, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তাহলে কবি কাকে কুর্নিশ করেন? কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। ঠিক আছে? ওকে, তারপরে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। এইবারে আমাকে বলো ঈশান আর বিশান মানে কি? যে বলতে পারবা তার জন্য চকলেট। ঈশান শব্দের অর্থ কি? বিশান শব্দের অর্থ কি? ওকে ভাইয়া, বলতে হবে। ঠিক আছে, ঝটপট উত্তর করো। আচ্ছা, বাঁশির লাইনটা আবার বলতেছি, দেখো কবির হাতে কি আছে, তখন শুধু বাঁশি বলবা না, স্পেসিফিক ভাবে বলা আছে বাঁশের বাঁশি। আর কবি কার হাতের বাঁশির সাথে নিজেকে তুলনা করেছে? শ্যামের। বা কবি নিজেকে শ্যামের কিসের সাথে তুলনা করে? শ্যামের
হাতের বাঁশির সাথে তুলনা করে। এক জায়গায় শুধু স্পেসিফিক্যালি শ্যামের বাঁশির কথা বলা আছে, আরেক জায়গায় কবির হাতে বলা আছে যে তিনি হাতে রাখেন বাঁকা বাঁশের বাঁশুরি। ক্লিয়ার? ওকে। এটা হিন্দু ধর্মাবলম্বীরা অনেকেই ভালোভাবে বলতে পারবা। দেখি আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দেই ভাইয়া। দেখো আমরা তো একদিকে দেখি কি উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম, তাই না? দেখো আমরা যখন দিকে যাই, আমরা একটা ফাঁকা জায়গা নিই এখানে। দেখো আমরা যখন দিকের আলোচনা করি তখন কি বলো দেখি, এইদিকে উত্তর, এইদিকে দক্ষিণ, পশ্চিম আর পূর্ব, তাই তো? এখন দেখো এর মাঝামাঝি যে কোণটা আছে, অর্থাৎ উত্তর আর পূর্ব কোণ, সেটাকে বলা হয় কি ঈশান। কি বলো দেখি, সেটাকে বলা হয় ঈশান। আর দক্ষিণ আর পশ্চিমের সাথে মিল রেখে যে কোণটা আছে সেটাকে বলা হয় বিষান। ক্লিয়ার ভাইয়া? তাহলে জেনে রাখো উত্তর পূর্ব দিক, ঈশান বিশান মানে উত্তর পূর্ব, আবার বিষান মানে দক্ষিণ পশ্চিমে, ওঙ্কার মানে প্রণব নাদ বা তীব্র কি তীব্র ধ্বনি। ঠিক আছে? ওকে ক্লিয়ার? আচ্ছা ইস্ট আর ওয়েস্ট উল্টোটা হয়ে গেছে, ইয়েস। তো যাই হোক তোমাদের বোঝানোর জন্য করেছি। সেম ভাবে ড্র করলে দেখো এই যে উত্তর, দক্ষিণ, তারপরে পূর্ব এই পাশে হবে জানি, পশ্চিম এই পাশে, এখানেও সেম জিনিস পাবা। উত্তর পূর্ব দিকটাকে বলবে কি বলো দেখি, উত্তর আর পূর্ব দিকটা হবে ঈশান এবং দক্ষিণ আর পশ্চিম দিকটা হবে বিষান। ওকে ঠিক আছে। এটা আমার রাইট অ্যাঙ্গেল চলে আসতেছে, তো তোমাদের দিক হইলে, তোমাদেরকে সামনাসামনি দেখাইলে ওটা ঠিক হয়ে যাইতো। ওকে ঠিক আছে, ক্লিয়ার? চকলেট দেন? আচ্ছা যারা পারছো তাদেরকে চকলেট দিব। দেখি সব দিকে চকলেট চাওয়াচাই শুরু করছে এরা। আর এটা কি ওপেন করে রাখ। ওকে ঈশান, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, ঠিক আছে। ওকে একটা নতুন বিষয় জানলাম। তার বাইরে কি, ওকে তার বাইরে পাবো হচ্ছে আমরা পরবর্তী আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার। এখানে আমরা ইসলাম ধর্ম থেকে একটা রেফারেন্স পাই। এখানে আমরা কি বলো দেখি, ইসলাম ধর্ম থেকে একটা রেফারেন্স পাই। সেটা রেফারেন্স কিসের? সেটা রেফারেন্স হচ্ছে আমাদের একজন ফেরেশতা, কি বলো দেখি, যিনি সিঙ্গায় ফুঁক দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে কবি এখানে নিজেকে বলছেন, আবার কবি নিজের ধ্বংস বিদ্রোহী সত্তায় আবার ফিরে আসছেন। কি বলো দেখি, আবার কবি নিজের বিদ্রোহী সত্তার শক্তিশালী রূপ প্রকাশ করতে চলে আসছেন। কবি এই পুরো কবিতায় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সদম্ভ আত্মপ্রকাশ দেখাবে, একটা অ্যাগ্রেশন দেখাবে, মাঝে মাঝে এসে একটু ভালোবাসার কথা বলবে, আবার অ্যাগ্রেশন দেখাবে। কবিতাটা খুবই সহজ। ঠিক আছে ভাইয়া? ওকে ক্লিয়ার? তাহলে কি বলো দেখি, যেটা আমরা জানি, আমরা হচ্ছে কিয়ামতের দিন, আমরা আখিরাতে যেটা বলা হয়, কাল কিয়ামতের দিন সিঙ্গায় ফুঁক দিলে পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? ওকে চলো এখন তারপরে আমরা যাই আবার তাহলে পরবর্তী অংশে। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, পিনাক পানিকে শিব, তাহলে শিবের ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহা শঙ্খ। ক্লিয়ার?
তাহলে কি বলো দেখি, কবি নিজেকে এগুলো আমি প্রণব নাদ প্রচন্ড, এই জায়গায় এসে কবি কি বলেন, আবার ওই যে নিজের পাওয়ার বুঝাচ্ছেন। পিনাক পানি মানে আগেই বলেছি শিব, কেন তিনি পিনাক মানের পিনাক নামের একটা ধনু ধারণ করে যা অত্যন্ত ক্ষমতাশীল। ধর্মরাজের দণ্ড কি বলো দেখি, এটা ন্যায় বিচারকের কাজ করে। একই সাথে কবি নিজেকে চক্র আর মহাশঙ্খ, চক্র কি বলো দেখি, চক্র তো জানি অসুরদের দমন করার জন্য, মহাশঙ্খ যুদ্ধের সূচনা করে। অর্থাৎ কবি এই জায়গায় আবারও নিজের বিদ্রোহী সত্তার খুব একটা কি বলো দেখি, বিদ্রোহী সত্তার শক্তিশালী রূপ কতটা শক্তিশালী সেটাই বুঝাচ্ছেন। ওকে, তাহলে কবি পিনাক পানির কি, কবি পিনাক পানির ডমরু ত্রিশূল। কবি চক্র মহাশঙ্খ কার, বিষ্ণুর, কবি বিষ্ণু দেবতার চক্র মহাশঙ্খ। কবি দণ্ড কার, কবি ধর্মরাজের দণ্ড। ঠিক আছে, কবি কার দণ্ড, ধর্মরাজের দণ্ড। ঠিক আছে, ওকে। ডমরু ত্রিশূল, আচ্ছা ডমরুটা জানো, ডমরু হচ্ছে এক ধরনের ঢোলের মতন জিনিস, ছোটবেলায় এটাকে আমরা হয়তো বা ডুগডুগি বলতাম, যার কি বলো দেখি এরকম করব, দেখো আমার হাতের দিকে দেখো, এরকম করলে দুই পাশের হচ্ছে একটা সামনের অংশ বের হয়ে থাকতো, সেটা বাঁচতো। শিবের তাণ্ডব নৃত্যে তার কি বলো দেখি এই ডমরুটা তার থাকে এবং সেই ডমরুটার একটা আওয়াজ হয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এক প্রকার বাদ্যযন্ত্র, এক প্রকার বাদ্যযন্ত্র এটাই। আর সেটা কিসের মতন বলে দিলাম, আকৃতিটা আমি একে দেখিয়ে দেই। ডমরুর আকৃতি হবে এরকম, দেখো। এই যে ডমরুর এই সাথে লাগানো থাকে এরকম হচ্ছে গোল, যখন এভাবে জোরে জোরে নড়াবা ডমরুর সাথে লাগানো এই যে বাইরের দুটো অংশ, এই অংশগুলো এই জায়গায় গিয়ে লেগে যায় এবং শব্দ ক্রিয়েট করে। ঠিক আছে, ওকে, চলো এখন তাহলে ডমরু চিনলা, আমরা আবার পড়ায় ব্যাগ চাই। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি পরশুরামের কঠোর কুঠোর নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। এটা না, আমরা আগে আরো পার্ট আছে ওই পাশে, ওই অংশে আমরা যাব আগে। ঠিক আছে, ওকে, সো চলো আমরা এই পর্যন্ত পড়ে নিই। আমি খ্যাপা দুর্বাসা, কবি দুর্বাসা। খ্যাপা দুর্বাসাকে বলো দেখি, এখন তোমাদের মধ্যে শিওর চকলেট পাবা যে আমাকে কি দুর্বাসার বাবা এবং মায়ের নামটা বলতে পারবা। দুর্বাসার বাবা ও মায়ের নাম যে আমাকে বলতে পারবা তার জন্য শিওর চকলেট। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ওকে, লিখে ফেলো। ওকে, এখন বলো আমাকে দুর্বাসার বাপ এবং মায়ের নাম আমি জানতে চাচ্ছি। আচ্ছা, এই যে আমি চাচ্ছি, পেয়েছো যারা, হ্যাঁ, মহর্ষি অত্রি এবং অনসুয়া, মহর্ষি অত্রি এবং অনসুয়া। এবং এই পুরো বইয়ে তিনজনের বাবা মায়ের নাম পাবা। কে কে রিভিশন দিয়ে ফেলো, কে কে সেটা। অরফিয়াসের বাপের নাম হচ্ছে অ্যাপোলো, মায়ের নাম হচ্ছে মিউজ ক্যালোপি, তাই না? এবং তার বাইরে আর কি আছে, তার একটা বাপের পরিচয় নিয়ে কনফিউশন আছে। অনেকের মতে তার বাবা হচ্ছে থ্রেসের রাজা ইগ্রাস। ঠিক আছে, বাট অপশনে যদি অ্যাপোলো বা মিউজ ক্যালোপি থাকে তারাই অ্যান্সার, বাট যদি না থাকে তখন তুমি থ্রেসের রাজা ইগ্রাস অপশনে থাকে যদি ইগ্রাস অ্যান্সার করবা।
আরেকজনের বাবা মায়ের নাম আছে, সেটা হচ্ছে ইন্দ্রাণী সুদ, ইন্দ্র এবং ইন্দ্রাণীর ছেলে জয়ন্ত, যার সাথে কবি নিজেকে তুলনা করেছেন। ওকে, ঠিক আছে। তারপরে অনেকেই বলছো প্রণব নাদ ওঙ্কার ধ্বনি। দেখো, প্রণব শব্দটা হিন্দু ধর্মে বিষ্ণু দেবতার সম্পর্কে, নাম সম্পর্কে আসে। এখন প্রণবের নাদ কি? দেখো, হিন্দু ধর্মের আমরা যেমন আল্লাহু শব্দটাকে খুব বেশি সম্মান করি, তাদের ভাবেও আমি চিহ্নটা ঠিক ড্র করতে পারবো না, যেটাকে ওম বলা হয়, অর্থাৎ বলে না তাদের ওম নমঃ শিবায়। তো ওই যে চিহ্নটা আমি এটা ড্র করে অসম্মান করতে চাচ্ছি না, যেহেতু আমি পারি না। সো তাদের, যারা তোমরা পারো, তারা হচ্ছে তোমাদের যে ওম চিহ্নটা আছে, আমরা অনেক জায়গায় এই ওম চিহ্নটা দেখেছি, ঠিক আছে, সেই ওম চিহ্নটা, সেটাকেই বলা হয় ওঙ্কার ধ্বনি। ঠিক আছে, এই ওঙ্কার ধ্বনি তীব্র অর্থে ব্যবহৃত হয়, তীব্র ধ্বনি অর্থে ব্যবহৃত হয়, কিন্তু খুব জোরে আওয়াজ সব ক্ষেত্রে নয়। ওঙ্কার ধ্বনি মানে হচ্ছে তাদের ধর্মীয় যে ওম চিহ্নটা আছে সেটাই। এবং প্রণব নাদ অর্থাৎ বিষ্ণুর নাদই হচ্ছে ওম ধ্বনি, অর্থাৎ এই ওম চিহ্নের আওয়াজ। এটা একটা তীব্র চিহ্ন এবং অনেক সময় এই ধ্বনিটা আকাশে বাতাসে ধ্বনিত হয়ে শক্তির চিহ্নকে বোঝায়। ঠিক আছে, তাহলে এমনিতে নরমালি যদি ওঙ্কার প্রণব নাদ বলতে ওঙ্কার ধ্বনি বোঝাবা, এই ওঙ্কার ধ্বনি কি? সেখানে হিন্দুদের ধর্মীয় ধ্বনি। ঠিক আছে, বাট যদি অপশনে দেখো এটাকে তীব্র আওয়াজ অপশনে পাও, আর এই রিলেটেড কোনো অপশন নাই, তখন শুধুমাত্র তীব্র আওয়াজ অ্যান্সার করবা। ঠিক আছে, এই যে চিহ্নটা দিয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে, এই যে যে দিয়েছে অসংখ্য ধন্যবাদ। অনামিকা শীল দিয়ে দিয়েছে চিহ্নটা, খুবই সে, আমি এবারে পারবো, এবারে ঠিক আছে। এটা ও এর পিছনে দিয়ে উপরে একটা চন্দ্রবিন্দুর মতন, এই যে এইটা হচ্ছে তাদের চিহ্ন। ওকে, ঠিক আছে, তাহলে যারা জানতে নেই ওম চিহ্নটা। ওকে, চলো এখন আমরা পড়ায় চলে যাই। আশা করি প্রণব নাদ আর ওঙ্কার ধ্বনি নিয়ে তোমাদের কনফিউশন নাই। ওকে, ও যারা পেরেছো, হ্যাঁ অনেকেই পেরেছে, এবারে তাদের শিওর চকলেট আছে। যাও, তোমাদের জন্য 2টা চকলেট, একটা আপেল দিয়ে দিয়েছি, খেয়ে নাও, ভাগ করে খায় নিবা। অনেকেই এবার ঠিক অ্যান্সার দিচ্ছ। তারপরে দেখো, বিশ্বামিত্র শিষ্য, কবি নিজেকে বিশ্বামিত্র শিষ্য কেন বলেন, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বামিত্র কি ছিলেন? ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয় থেকে কি হয়েছেন? বিশ্বামিত্র ক্ষত্রিয় থেকে হয়েছেন কি? ক্ষত্রিয় থেকে হয়েছেন ব্রাহ্মণ, কঠোর সাধনায়। তাহলে কবি নিজেকে বিশ্বামিত্র শিষ্যের সাথে তুলনা করেন কেন? কারণ হচ্ছে তিনি তার মতো কঠোর সাধনা করতে চান। দাবানল কি? দাবানল হচ্ছে বনে, কি বলো দেখি, শুষ্ক পাতার কারণে যে আগুন হয় এবং যে আগুনটা নিভানো খুবই কঠিন, অর্থাৎ কবি দাবানলের মতন পুরো বিশ্বটাকে দাহন করবেন এবং দাহন করে ইংরেজদেরকে সমূলে পৃথিবী থেকে গায়েব করে দিবে, সোজা কথা। ওকে, ঠিক আছে, শেষ। আমাদের মেইন যে হিউজ ব্যাখ্যাগুলো ছিল সেগুলো প্রায় 70% শেষ। এখন সবগুলো আমরা রিডিং পড়েই পারবো। ঠিক আছে, চলো এখন চলো। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। এই যে লাইনটা শুরু, এবারে কবির প্রথমবার কবিতায় কোন জায়গায় কবির কোমল দিক বা মানবতার দিক খুঁজে পাওয়া যায়, এই যে প্যারাটা শুরু করতেছি ভাইয়া, এই প্যারাটাতে কবিতায় একমাত্র জায়গা যেখানে আমরা কবির কোমল দিক বা তার মানবতার দিকটাকে খুঁজে পাবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে কি বলো দেখি, সি ইউনিটে স্পিড দিব? আচ্ছা, আমার স্পিড দেওয়ার ক্ষমতা নাই। ঠিক আছে, ইমোজি একটা ক্রিয়েট করে তোমরা দিয়ে দিও। ক্লিয়ার? ওকে, ওকে, চলো আমরা তো সব কল্পনাই করি। এই দেখো দেখি, তোমাদের আমি কেন কল্পনায় দেই, যেন সাহিত্যের রসটা উপলব্ধি করতে পারো। তুমি ভাবতে পারো একটা মানুষ এত কিছু হইতে পারে? পারে না, সব তো ভাওতাবাজি, সব তো তার কল্পনার জিনিস, তাই না? এই জন্য যা দিব সব কল্পনায় নিয়ে নিবা।
ওকে, ঠিক আছে, চলো এখন আমরা সেম ওয়েতে যাই। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস। অ্যাডমিশনে আসা কোশ্চেন নোট করো। কবি নিজেকে বিধবার বুকের কিসের সাথে তুলনা করেছেন? বিধবার বুকের ক্রন্দন শ্বাসের সাথে তুলনা করেছেন। এখন ক্রন্দন শ্বাস কি আমাকে এখন অ্যাক্টিং করে যদি দেখাইতে হয়, বুঝছো? এই যে এটা, অর্থাৎ কাঁপতে কাঁপতে যে ফুপায় নিঃশ্বাস নেয় সেটার কথাই বলা হয়েছে ক্রন্দন শ্বাস। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে দেখো, এই জায়গা থেকে শুরু, কোন জায়গায় কবির কোমল দিক বা মানবতার দিকটা ফুটে উঠেছে এই জায়গায়। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস। ঠিক আছে, ওকে। তাহলে দেখো কি, আমি উন্মন, আমার মন উদাসীন, অর্থাৎ উদাসীন, কি বলো দেখি? উদাসীন, কবি নিজেকে উদাসীন, এবং একই সাথে বিধবা অর্থাৎ কি, যার স্বামী মারা গেছে তার অসহায়ত্ব এবং যে হতাশ, তার হা হুতাশের সঙ্গী হিসেবে নিজেকে কল্পনা করেছে। ঠিক আছে, উন্মন মানে কি জেনে রাখো। উন্মন মানে হচ্ছে আনমনা বা কোনো কিছুতে যার মনোযোগ নেই। ওকে, ঠিক আছে। এখন সব এই পুরো প্যারাটা হবে তার কোমল দিক এবং অসহায় মানুষের ব্যাপারে বা মানবতার কথা পাবো। আমি বঞ্চিত ব্যথা কার? কবি পথবাসীর বঞ্চিত ব্যথা। জেনে রাখো, কবি ক্রন্দন শ্বাস কার? আমার সাথে লিখতে হবে সব উত্তর। ক্লিয়ার? ওকে, 400+ শিক্ষার্থী অ্যান্সার করতে পারেনি, উন্মন আনমনা। চলো এখন আমরা মনোযোগ দেই নেক্সট জায়গায়। আমি বঞ্চিত ব্যথা পথবাসীর, আমি কবি বঞ্চিত ব্যথা কিসের? পথবাসীর। কবি ক্রন্দন শ্বাস কিসের? বিধবার। কবি ক্রন্দন শ্বাস কিসের? বিধবার। তারপর কবি হা হুতাশ কিসের? হুতাশীর। ক্লিয়ার? এই জায়গাগুলো ভোলা যাবে না। তারপর কি, কবি হচ্ছে বঞ্চিত ব্যথা দুইজনের, পথবাসীর, গৃহহারা পথিক দুইজনেরই। কবি বঞ্চিত ব্যথা কাদের? পথবাসীরও এবং গৃহহারা সব পথিকেরও। কবি মরম বেদনা কাদের? কবি অবমানিতের। এখানে কি লেখা? এটা হবে কবি অবমানিতের, মানে কি, যারা অবহেলিত মানুষের মর্ম বেদনা। কবি কি বলো দেখি? বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। তাহলে কবি কি বলো দেখি? বঞ্চিত ব্যথা কাদের? পথবাসী গৃহহারা পথিকের। কবি মর্মবেদনা বা মরম বেদনা কাদের? অবমানিতের বা অবহেলিতের। একই সাথে কবি অবহেলিতের শুধু মর্মবেদনা। কবি বিষ জ্বালা কাদের? অবহেলিতদের। কবি লাঞ্ছিত বুকে গতি ফিরিয়ে আনে কাদের? অবহেলিত মানুষদের। ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন এই যে সব কয়টা উন্মন, সব কয়টা উন্মন, সব কয়টা উদাসীর, এবং পরীক্ষার যখন পরীক্ষা খারাপ হবে তখন বসে বসে হা হুতাশি হয়ে যাবা। পড়া বাদ দিয়ে এখন ইমোজি নিয়ে লেখা শুরু করছে। ভাই এত সময় পাও কই? মজা, মজার জায়গায় 2 মিনিট হবে, পরের মিনিটে পড়া হবে। ক্লিয়ার? খুব ভালো করে মনোযোগ দাও। আমি বঞ্চিত ব্যথা কাদের? পথবাসী এবং গৃহহারা পথিকের। আবার কবি অবহেলিত বা অবমানিত মানুষদের বিষ জ্বালা মর্মবেদনা, তাদের কি কবি কাদের ফিরিয়ে আনেন বলো দেখি? গতি ফিরিয়ে আনেন। লাঞ্ছিত বুকে গতি ফিরিয়ে আনেন হচ্ছে অবহেলিত বা অবমানিত মানুষদের। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা পরবর্তী অংশে যাই। আমি উত্তর বায়ু মলয় অনিল, উদাস পূরবী হাওয়া। গতদিনে এমসিকিউটা করাইছি। এখানে কয়টা বাতাস শব্দের কয়টা সমার্থক শব্দ আছে? 3টা, অনিল, হাওয়া, বায়ু। কেন মলয় হইল না? কারণ আমরা জানি মলয় হচ্ছে দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বত শ্রেণীকে বোঝায়, কোনো বাতাসকে বোঝায় না। তারপরে কবি গভীর রাগিনী কার? কবি কার বেনু বিনে গান গাওয়া? কবি পথিক কবির বেনু বিনে গান গাওয়া। এই জায়গায় সব তাদের অসহায়ত্ব বুঝাবে এবং জ্ঞানমূলক কোশ্চেন দিয়ে ঠাসায় দিবে। কবি গভীর রাগিনী কার? পথিক কবির। কবি কার বেনু বিনে গান গাওয়া? কবি পথিক কবির বেনু বিনে গান গাওয়া। ওকে, ঠিক আছে। তারপরে চলো, তারপরে আমি আকুল নিধাগ
তিয়াশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। এতক্ষণ কবি অসহায় মানুষদের প্রতি মানবতা এবং কি বলো দেখি কবি তাদের প্রতি কি তার কোমলতা এবং তাদের অসহায়ত্ব নিয়ে কথা বলেছেন, মানবতা অসহায়ত্বের দিক তুলে উঠেছেন। এবং এই জায়গায় কবি যে কতটা মানবিক, ঠিক আছে, সেই জিনিসটা কবি এই জায়গা থেকে বোঝাবেন। কবি কি বোঝাবেন? কবি বোঝাবেন যে কবি কতটা মানবিক। সব সময় মনে রাখবে কি বলছি, গ্রীষ্মের দুপুরে দেখলাম ভুলে গেলাম, গ্রীষ্মের দুপুরে দেখলাম সন্ধ্যায় ভুলে গেলাম, গ্রীষ্ম নিদাগ, এখানে নিদাগ পাইলাম, দেখলাম দেখা নেহারি, ভুলে গেলাম পাশরি, সন্ধ্যা প্রদোষ, এই কয়টা শব্দার্থ কখনোই ভুলবা না, ঠিক আছে? ওকে, তাহলে কবি আকুল নিদাগ তিয়াশা, আমি কি বলো দেখি, কবি গ্রীষ্মের দুপুরে তৃষ্ণা, রৌদ্রোজ্জ্বল গ্রীষ্মের তৃষ্ণা হিসেবে নিজেকে তুলনা করেছেন। কবি মরু নির্ঝর ঝরঝর, কবি মরুর মাটিতে নিজেকে ঝর্ণার সাথে তুলনা করেছেন। কবি নিজেকে কি বলো দেখি, কবি নিজেকে শ্যামলিমা, কি বলো দেখি, শ্যামলিমা ছায়াছবি অর্থাৎ চিরসবুজ হিসেবে কল্পনা করেছেন। তাহলে এই জায়গায় কবি নিজের মানবিক দিক, তার কোমল দিক এখানে আমাদেরকে জানাচ্ছেন। ওকে, তিয়াশা মানে তৃষ্ণা। ওকে, ঠিক আছে। তারপর আমি অরফিয়াসের বাঁশরি, শুধু এখানেই শেষ না, কবি আরো বলছেন আমি অরফিয়াসের বাঁশরি। তাহলে এই জায়গায় আরো একটা কনফিউশন, কবি শ্যামের হাতের বাঁশরি, শ্যামের যখন বলবা তখন কি শ্যামের হাতের বাঁশরি, আর অরফিয়াসের কি, অরফিয়াসের শুধু বাঁশরি। শ্যামের হাতের বাঁশরি, অরফিয়াসের কি, অরফিয়াসের শুধু বাঁশরি। এবং কবির হাতে আছে কি, কবির হাতে আছে বাঁশের বাঁশরি। ক্লিয়ার? এই কনফিউশন দেখে যেরকম প্রশ্ন থাকবে সেই অনুযায়ী উত্তর করবা, কনফিউজ হওয়া যাবে না, কনফিউজ হওয়া কি যাবে না, ঠিক আছে? ওকে, তারপরে কি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিমঝুম, মম বাঁশুরীর টানে পাশুনি, আমি শ্যামের হাতের বাঁশরি। কি বলছি, প্রথম দিকে কবি অসহায় মানুষদের কষ্ট এবং তাদের বিষয়ে, তাদের জন্য মানবিক দিকটা তুলে ধরেন। তারপরে কবি কতটা মানবিক, কবি কতটা ভালোবাসা প্রবণ, কবি কতটা কোমল, সেটাই আমাদেরকে বোঝাচ্ছেন। কবি কি, কবি মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিমঝুম। সোজা কথা, কবি তার কি, তার ভালোবাসা দিয়ে উত্তাল মহাসিন্ধু, কি বলো দেখি, উত্তাল মহাসিন্ধুকে কবি ঠান্ডা করে দিতে পারেন। কবি তার ভালোবাসা দিয়ে পুরো পৃথিবীকে ঘুমিয়ে দিতে পারেন বা শান্ত করে দিতে পারেন। অর্থাৎ কবি তার ভালোবাসার ক্ষমতা কত সেটাই এখানে বুঝিয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, কবির মনে অনেক একটা ভালোবাসা। ক্লিয়ার? ওকে, তারপরে চলো, মম বাঁশুরীর টানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। এখন বাঁশুরীর টানে পাশরি মানে কি, তারপরে এই যে লাস্ট কবিতার মুড সুইং শেষ হয়ে গেছে, কবি এতক্ষণ নিজেকে ঝগড়া পাওয়ারফুল দেখায়, এই জায়গায় এসে না একটু চুপসে গেছে, চুপসায় নাই। লাস্ট লাইন হচ্ছে কবির ভালোবাসার কথা, তারপর কবি আবার আগুন হয়ে ফাটে যাবে। কিভাবে দেখো, মম বাঁশুরীর টানে বাঁশরি মানে কবির বাঁশুরীর সুরে সবাই মোহ হয়ে যাবে বা সবকিছু ভুলে যাবে, বিস্তৃত হয়ে যাবে। এবং কবির কি বলো দেখি, শ্যামের হাতের বাঁশুরীর মতন সবাই তার মোহে সুরে সবাই তাকে ভালোবাসবে। যেমন শ্যামের বাঁশুরীর সুর শুনে কি বলো দেখি, রাধা যেমন বিস্তৃত জগৎ ভুলে গিয়েছিল, ঠিক একইভাবে তোমার সকল মানুষ কবির প্রতি ভালোবাসা অনুভব করবে, ঠিক আছে? এই ভালোবাসা আবার ওই বিয়ের ভালোবাসা না, অর্থাৎ তাকে আপন মনে করবে, ঠিক আছে? ওকে, চলো কবির শেষ
কবির মুড সুইং শেষ, এতক্ষণ ঝগড়া করতে করতে বিদ্রোহ করতে করতে মাঝখানে কবি একটু প্রেমিক হয়ে গেছিল, কবি একটু অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইছিল, শেষ, ওই জায়গায় খতম। আবার কবি ব্যাক টু দা ফর্ম, ব্যাক টু দা ফর্ম হচ্ছে আবার আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে শক্ত নরক হাবিয়া যোজক নিভে নিভে যায় কাঁপিয়া। এই জায়গায় এসে কবি আবার ব্যাক টু দা ফর্ম আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। এই জায়গায় কবির কণ্ঠ হয়ে যায় শক্ত, কবির মুড সুইং শেষ, আবার কবি তার আসল রূপ যে দেখান। আমি যে কবি যখন রেগে উঠেন তাহলে কবি কি ছাপিয়ে যান, এমসিকিউ লিখে ফেলো, কবি কি ছাপিয়ে যান, কবি মহাকাশ ছাপিয়ে যান। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ওকে। তাহলে কি বলো দেখি, কবি যখন রুশে উঠেন তখন দেখেন যে তিনি মহাকাশ ছাপিয়ে যান, কবির ভয়ে কি নিভে যায়, তিনি বলেন যে তার ভয়ে কি নরক বা এটা নিভে যায়, অর্থাৎ তার কল্পনায় নরক বলতে বোঝায় সোজা কথা এখানে এটা ব্যবহার করছে আগুনের কথা বোঝাতে, অর্থাৎ এই আগুনের তীব্র তাপও তাকে দেখে ভয়ে নিভে যায়, কবি এতটাই শক্তিশালী। তারপরে আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যাডমিশনে আসার জন্য। নিখিল অখিল ব্যাপিয়া মানে কি, মানে হচ্ছে সমগ্র বিশ্ব অর্থে এই লাইনটা ব্যবহার হয়, নিখিল অখিল ব্যাপিয়া, তাহলে কবি সারা বিশ্বে নিজের বিদ্রোহের বার্তা পৌঁছে দেন। তাহলে আমি বিদ্রোহী বাহী মানে বহন করা, তাহলে কবি কি বলো দেখি, সারা বিশ্বব্যাপী তার বিদ্রোহের বার্তা তিনি বহন করেন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তারপরে চলো এখন আমরা আবার চলে যাই, আমরা কবিতার একদম শেষ পার্টে চলে আসছি। তারপর কি, তারপরে হচ্ছে কবি এখনো ওই সেম আমি পরশুরামের কঠোর কুঠোর নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার। তাহলে কবি নিজেকে কি বলো দেখি, পরশুরামের কঠোর কুঠোরের সাথে তুলনা করেন এবং কবি বলেন যে তিনি নিক্ষত্রিয় করবেন বিশ্ব, তিনি শান্তি আনবেন এই পৃথিবীতে। এবং এইবারে হচ্ছে কবি এই জায়গা থেকে নিজের বিদ্রোহের উদ্দেশ্য বলা শুরু করছে। কি বলো দেখি, কবি একই সাথে নিজের বিদ্রোহী সত্তা প্লাস নিজের বিদ্রোহের উৎসের কথা বলেছে। ঠিক আছে, যে কবি কেন এই যে পরশুরামের কঠোর কুঠোর, কেন পরশুরামের কঠোর কুঠোরের সাথে নিজেকে তুলনা করেন, তার মতো সত্য সাধনায় কি হতে চান, তিনি নির্বিচার হতে চান। গতদিনে বলেছেন পরশুরাম তার কঠোর কুঠোর দিয়ে তার মায়ের চরিত্র লঙ্ঘন হয়, মাকে পর্যন্ত হত্যা করেন পরশুরাম, এবং এই তিনি 21 বার ক্ষত্রিয়দেরকে নিধন করেন। কবি পরশুরামের মতনই তার এই বিদ্রোহে হতে চান, তিনি নিক্ষত্রিয় করিবেন বিশ্ব, মানে সোজা কথা বাংলা, শুধু বাংলা নয়, এই জায়গায় তিনি পুরো ভারতবর্ষকে কি বলো দেখি, তিনি পুরো ভারতবর্ষকে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করতে চেয়েছেন। কি করতে চেয়েছেন, ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করতে চেয়েছেন। তিনি এই পৃথিবীতে কি আনতে চেয়েছেন, শান্তি এবং উদারতা নিয়ে আসতে চেয়েছেন। তারপরে বলেন আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। এই জায়গায় কবি কি বলো দেখি, লাঙল, আমরা জানি বলরামের কাঁধে কি লাঙল থাকে, হল মানে লাঙল, স্কন্ধ মানে কাঁধ। তাহলে কি বলো দেখি, স্কন্ধ কাটা ভূত দেখছো না, যে যার কাঁধ কাটা থাকে বা স্কন্ধে ভূত, সেই জায়গা থেকে স্কন্ধ শব্দটা পাবা। তাহলে আমি কি, আমি হচ্ছে লাঙল, আমি বলরামের কাঁধে থাকা লাঙল, যেই লাঙল দিয়ে বলরাম পৃথিবীকে দ্বিখণ্ডিত করে, কবিও পৃথিবীকে দ্বিখণ্ডিত করে কি করতে চান, সকল শাসক গোষ্ঠীকে নির্মূল করে দিয়ে নতুন একটা পৃথিবীর সূচনা করতে চান। কবি কি, এই এমন বিশ্ব যেই বিশ্বে কেউ কারো অধীনে থাকবে না, কবির পাওয়ার শেষ। এইবারে কবি খুব সুন্দরভাবে একটা লাইন বলেন, তার উদ্দেশ্য বুঝিয়ে দেন যে আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না,
লাইনটা একসাথে পড়ো, এই লাইনটার অর্থগুলো সেম সেম। কি বলো দেখি? মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এবং আমাদের কবিতা শেষ। এই লাইনটুকু লাস্টে কবির পুরো উদ্দেশ্যই বুঝিয়ে দিয়েছে যে কবি কি চান। কবির এই বিদ্রোহ শেষ হবে কখন, কবির বিদ্রোহ কিভাবে শেষ হবে, কবি কেন বিদ্রোহ শেষ করবেন সেটা তিনি জানান। কবি শান্ত হবেন কবে সেটা তিনি জানান। কি জানান? তিনি জানিয়ে দেন যে যেদিন অত্যাচারীর খড়গ কৃপান, কৃপান মানে জানি আমরা তলোয়ার, সোজা কথাই পুরো পৃথিবীতে অত্যাচারীর অত্যাচার, এটা কি অর্থে? অত্যাচার এবং শোষণ অর্থে। কি বলো দেখি? অত্যাচার বা শোষণ অর্থে কি করবে না? আমাদের পৃথিবী বাংলার মাঝে, আমাদের এই ভারতবর্ষের মাঝে যখনই শাসক গোষ্ঠীর অত্যাচার বা শোষণ থাকবে না, কবি সেদিনই শান্ত হবেন। কবি আবারও বলেন, হ্যাঁ আমি বিদ্রোহ করতে ক্লান্ত, আমি যুদ্ধ করতে ক্লান্ত, তবে আমি থামবো সেদিনই যেদিন কি হবে? এই যে অত্যাচারীর অত্যাচার এবং শাসক গোষ্ঠীর অত্যাচার শেষ হবে। খড়গ কৃপান অত্যাচার এবং শোষণের প্রতীক। ঠিক আছে? এবং লাস্টে তিনি বলেন যে বিদ্রোহী আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। তাহলে কবি লাস্টে বলছেন যে হ্যাঁ আমি সেই বিদ্রোহী, যে বিশ্বের সবকিছুকে ছাপিয়ে সামনে এসেছি মাথা উঁচু করে আমি বিদ্রোহ করব। কবিতাটা এরপরে আরো লাইন আছে, আরো কিছু থিম আছে, তোমাদের বইয়ে সংক্ষেপিত করে দেওয়া, আমাদেরকে এটুকু পড়লেই চলবে, এর বাইরে আর আসবে না। ঠিক আছে? তাহলে এই ছিল পুরো কবিতার থিম। কবিতার প্রথমে কবি একেবারে বিদ্রোহী সত্তা, তার কতটা ধ্বংসলীলা তিনি করতে পারেন, তিনি কিচ্ছু দেখেন না এমন ভাব দেখান। তারপরে তার বিদ্রোহের ধরন কেমন, তিনি পা দিয়ে সবকিছু দলে যাবেন, এই সব কিছু দেখান। তারপরে এসে আবার যখন তিনি বিদ্রোহী সত্তা বলার পর তিনি দৈত্য সত্তায় চলে যান। দৈত্য সত্তায় কি করেন? তিনি যে একমুখী না, একদিকে ভালোবাসাও আছে, আবার একদিকে তার কি বিদ্রোহ আছে, একদিকে তিনি সৃষ্টিও চান আবার ধ্বংসও করতে চান, এটাও দেখায় দেন। দেখায় দেওয়ার পরে কবি কি আবার তার বিদ্রোহী সত্তার আলোচনা করেন। তারপরে এসে কবি কোমল এবং মানবতার সুর ধরেন এবং এই মানবতার সুর ধরে অসহায় মানুষের কথা বলেন। তারপর তিনি তার মানুষের জন্য, তার যাদের জন্য বিদ্রোহ করছেন তাদের কাছে ভালোবাসার পাত্র হওয়ার জন্য নিজের ভালোবাসার দিকটাও ফুটিয়ে তোলেন। তারপরে কবি আবার নিজের বিদ্রোহী সত্তাকে অটল রেখে বলেন যে তিনি আসলে বিদ্রোহটা কেন করছেন, এবং শেষে তিনি জানিয়ে দেন যে তিনি আসলেই ক্লান্ত, তিনিও এই বিদ্রোহ শেষ করতে চান। বাট এই বিদ্রোহ শেষ হবে কখন? বিদ্রোহ শেষ হবে তখনই যখন ইংরেজ শাসক গোষ্ঠীর শাসন শোষণ এই পুরো ভারতবর্ষে চলবে না। এই বলে কবি লাস্টে মাথা উঁচু করে বলেন, হ্যাঁ আমি বিদ্রোহী এবং আমি মাথা উঁচু করে আছি, এই বিদ্রোহের জন্য আমার বিদ্রোহ থামবে না। ঠিক আছে? ওকে, তাহলে এই ছিল পুরো কবিতার আলোচনা এবং সেই জায়গা থেকে আমরা এখন এমসিকিউ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পাঠ আবার রিভিশন দিয়ে ফেলবো। ওকে, ঠিক আছে, চলো, ক্লিয়ার? এখন বলো, এতক্ষণ যা পড়ছি, এতক্ষণ যা পড়েছি, আচ্ছা কার বিষ জ্বালা? ইয়েস, এই জায়গাটা কি বলেছি? আমি অবমানিতের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা, বঞ্চিত বুকে গতি ফের। তাহলে কি কি বলো দেখি? মনে রাখো, লাইনগুলো মনে রাখতে হবে, জ্ঞানমূলক যেটা দাগায় দিছি দাগায় আবার পড়বা। কবি অবমানিতের একই সাথে মর্মবেদনা বিষ জ্বালা প্লাস লাঞ্ছিত বুকে কি গতি ফের। ওকে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার না ভাইয়েরা? তাহলে চলো, চির উন্নত শির মানে কি? যে উন্নত শির, উঁচু মাথা, সোজা কথা, আত্মজাগরণে উন্মুখ কবির নিজের আত্মজাগরণের কথা বলা হয়েছে।
ওকে, তাহলে চলো এখন আমরা পড়ি। কবির উচ্চশির দেখে মানে উঁচু বা আত্মবিশ্বাস দেখে কে মাথা নত করে ফেলে হিমালয়। কবি বন্ধন নিয়ম কানুন শৃঙ্খলকে কি করেন? পদদলিত করেন, দলে যান বা পিষে যান। তাহলে কবি কি পিষে যান? সকল বন্ধন নিয়ম কানুন এবং শৃঙ্খলকে পিষে যান। কবি দাহন করবেন কি? কবি দাবানল। কি দাহন করতে চান? কবি পুরো বিশ্বকে দাহন করতে চান। কবি কার পুত্র সন্তান? কবি কি বলো দেখি? কবি হচ্ছে পুত্র সন্তান বিশ্ববিধাত্রীর। বিশ্ববিধাত্রীর কি শুধু পুত্র? না, কেমন পুত্র? বিদ্রোহী পুত্র। কবি নিজেকে বিশ্ববিধাত্রীর বিদ্রোহী পুত্রের সাথে তুলনা করেন। কবি নিজেকে পৃথিবীর কিসের সাথে তুলনা করেন? কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে তুলনা করেন। একদম র্যাপিড ফায়ার রাউন্ড হবে, ঝটপট তটপট নামতা পড়ে আমরা শেষ করে ফেলবো। ওকে, চলো। তারপর কি? তারপর হচ্ছে আমরা পরবর্তী অংশে যাই। শেষ হরে ভাই, হুই। আচ্ছা, কবিকে রুশে উঠতে দেখতে নিভে যায় কি? হাবিয়া দোজক। কবি রুশে উঠলে কি ছাপিয়ে যান? মহাকাশ ছাপিয়ে যান। কবি রুশে উঠলে বা রেগে উঠলে কি ছাপিয়ে যান? মহাকাশ ছাপিয়ে যান। তাকে রুশে উঠতে দেখলে কি নিভে যায়? হাবিয়া দোজক। কবি সারা বিশ্বে শান্তি আনবেন কিভাবে? লাস্টে কবি নিজের উদ্দেশ্য দেখিয়েছেন, পুরো বিশ্বে তিনি শান্তি আনবেন বিশ্বকে নিক্ষত্রিয় করার মাধ্যমে, অর্থাৎ তিনি ভারতবর্ষে শান্তি আনবেন ইংরেজদেরকে নিধন করার মাধ্যমে। বিদ্রোহী কবিতায় কি? কবি বিদ্রোহ করেছেন শাসকদের শোষণ, অত্যাচার এবং উৎপীড়নের বিরুদ্ধে। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ, এই লাইনটা সবসময় মনে রাখবা। এই জায়গায় কবি আমি শব্দটা ব্যবহার করেছেন কেন? সোজা কথা, সকলের সাথে রিলেট করতে, যেন সকলের মাঝেই কি আমি সত্তার প্রকাশ ঘটে বা সকলেই নিজেকে বিদ্রোহী হিসেবে করতে পারেন। ঠিক আছে। তারপরে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যেসব উপমায় তুলনা করেছেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমার সাথে এখনই মুখস্থ করে ফেলবা। কবি নিজেকে ইসরাফিলের শিঙার কিসের সাথে? মহা হুঙ্কারের সাথে। কবি নিজেকে পিনাক পানির ডমরু ত্রিশূলের সাথে, ধর্মরাজের দণ্ড, বিশ্বামিত্রের শিষ্য, বিধবার বুকের ক্রন্দন শ্বাস, হুতাশির হাহুতাশ, গৃহহারা পথিক, তারপর গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা, অবমানিতের মরম বেদনা, তারপরে বিষ জ্বালা এবং লাঞ্ছিত বুকে গতির সাথে তুলনা করেছেন। কবি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনা গানের সাথেও তুলনা করেছেন। কবি নিজেকে মরুর নির্ঝরের সাথে তুলনা করেছেন। অরফিয়াসের বাঁশরি শ্যামের হাতের বাঁশরির সাথে তুলনা করেছেন। পরশুরামের কঠোর কুঠোর এবং বলরামের হল বা স্কন্ধে হল, বলরামের কাঁধে থাকা হলের সাথে তুলনা করেছেন। এই সবগুলো মিলিয়ে পড়ে ফেলবা বিদ্রোহী কবিতা এ টু জেড শেষ। কবিতাটার থিম সহজ কিন্তু খুব বড় একটু, এই জন্য কবিতাটা নিয়ে ঝামেলা। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারছো। কারো কোনো ওকে, ঠিক আছে, কারো কোনো কনফিউশন থাকার আমি জায়গা দেখছি না, যদি থাকে অবশ্যই বলো, আমি আবার বুঝিয়ে দিব। ওকে, ঠিক আছে। তাহলে কেমন ভাবে বুঝতে পারলে? এত তুলনা করছে, কিছু করার নাই। নিক্ষত্রিয় কি? এই পড়ার সময় মনোযোগ কই থাকে? নিক্ষত্রিয় মানে কি? নিক্ষত্রিয়দের নির্মূল করা মানে নিক্ষত্রিয় মুক্ত করবেন। ঠিক আছে, ওকে। হুম, ওকে, সবার কাছে ক্লিয়ার কিনা বলো? ঝামেলা খতম, বিদ্রোহী কবিতার প্যারা শেষ। সবচেয়ে ভালো উপায় হবে ক্লাসটা দুইবার করা। ব্যাখ্যাগুলো এখন একবার মাথার উপরে লাইভে গেল, আরেকবার রেকর্ডে নিচে করে নিবা, তাহলে ব্যাখ্যাগুলো ক্লিয়ার হবে, একটা পার্টও বাকি নাই। এবং ভাইয়ার পড়ানোর বাইরে বিদ্রোহী কবিতা থেকে আসা একটা প্রশ্নও তুমি দেখাতে পারবা না। প্রত্যেকটা থিম, প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের শেষ। এখন খালি পরীক্ষার খাতায় গিয়ে আমাদেরকে এমসিকিউ এ মাথা ঠিক রেখে অ্যান্সার করতে হবে। ওকে, ঠিক আছে।
কিসের ফর্মের দাম রে জেরিন? ফ্রিতে পরীক্ষা দিতে পারবা? না, ক্ষত্রিয় হচ্ছে জাতি, আর নিক্ষত্রিয় করব, মানে ক্ষত্রিয়দের নির্মূল করব, ক্ষত্রিয় মুক্ত করব, ক্ষত্রিয়দের দমন করব। ওকে। কবিতাটাতে অনেক থিমে অনেক একজন বিদ্রোহীকে যেমন হইতে হয় সেটারই প্রমাণ দিচ্ছে। যেই প্রমাণে তিনি অসহায় মানুষদের নিয়েও কথা বলেছেন, তিনি অসহায় মানুষদের কাছে আবার বিদ্রোহীদের জন্য তিনি জম, কত ধরনের জম সেটাই এখানে বুঝিয়েছে। ওকে, এটা রক্ত গরম করা কবিতা। ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। ও ঢাবির ভর্তি ফর্ম, ঢাবির ভর্তি ফর্ম তোমার চেঞ্জ হয় 1500 টাকা ধরে রাখবা, তারপরে যেই হয় 1500 টাকা ধরে রাখবা। ওকে, ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। বেস্ট অফ লাক। ক্লাসটা আবার করিও, হ্যাঁ, যারা একটু বলছো ক্লাসটা আবার করতে হবে। ওকে। আচ্ছা, 1 নম্বরের অ্যান্সার কি বললা? একজনের কোশ্চেন দেখলাম, 1 নম্বরের অ্যান্সার গ কেন হলো? 1 নম্বর প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হলো কোন দিক থেকে, কি বলো দেখি, ঈশান কোন কোণ থেকে ওঙ্কার ধ্বনি ধ্বনিত হয়, তাই তো? পূর্ব কেন ভাইয়া? দেখো এখানে অপশনে কোনো উত্তর আছে, উত্তর আছে কিনা? ঈশান বিশান কোণ থেকে ওঙ্কার ধ্বনি হয়, তাহলে ঈশান উত্তর পূর্ব দিককে মেইনলি তোমার পূর্ব দিকের অংশ ধরা হয়। সো যখন তুমি কখনো দেখবা না বা কোনো দিকটাতে তুমি ডিরেক্ট উত্তর পূর্ব অপশন দেখবা না, তখন ঈশান মানে পূর্ব এবং বিশান মানে পশ্চিম হিসেবে ধরবা। ঠিক আছে? ওকে। আর যদি উত্তর পূর্ব দেওয়া থাকে, ও এটা খুবই সুন্দর কোশ্চেন, যদি উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দেওয়া থাকে তখন ওটা উত্তর করবো। ওকে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।